আসসালামু আলাইকুম। চলে যাচ্ছি ঘটনায়। ঘটনাটি দুই আপন ভাইকে নিয়ে ঘটা একটি ঘটনা। তো এই যে দুই আপন ভাই নিজেদের এবং অন্যের জমি চাষ করে ওনাদের জীবন বেশ ভালোই কাটছিল। বড় ভাইয়ের নাম সাজু আর ছোট ভাইয়ের নাম হচ্ছে রাজু। দুই ভাইয়ের ভেতরে খুব মিল ছিল। যে কোনো কাজে দুই ভাই একজন আরেকজনকে সাহায্য করত। তো মোটামুটি কৃষি কাজ করে তাদের জীবন খারাপ যাচ্ছিল না, কিন্তু সুখ আসলে দীর্ঘস্থায়ী হয় না। সময়ের সাথে প্রকৃতির নিয়ম মেনে 1 বছরের মাথায় দুই ভাই বিয়ে করেন। এর পরেই মূলত তাদের পরিবারে দুঃখ ভয়াল থাবা দেয়। আর্থিক কষ্ট নয়, মানসিক অশান্তি তাদের পরিবারের খুব শক্ত স্থান দখল করে নেয়। দুই ভাইয়ের বউ এটা সেটা নিয়ে নিজেদের মধ্যে সারাক্ষণ ঝগড়াঝাটি কেচর বেচর করতেই থাকেন। সন্ধ্যার পর বাড়িতে এসে ক্লান্ত শরীরে প্রতিদিন নিজেদের স্ত্রীর কাছ থেকে এসব নিয়ে বিচার শুনতে শুনতে দুই ভাইয়ের মধ্যে আস্তে আস্তে দ্বন্দ্ব দেখা দিতে শুরু করে। এক পর্যায়ে দুই ভাই বাপের বিটায় আলাদা ঘর তুলে থাকতে শুরু করেন। তাদের বৃদ্ধ বাবা মায়ের খাবার দাবারের ব্যবস্থা হয় 15 দিন করে। 15 দিন বড় ছেলের ঘর থেকে খাবার আসে, 15 দিন ছোট ছেলের ঘর থেকে। ঘর আলাদা হওয়ার কিছুদিন পর্যন্ত ঠিকঠাক চলছিল, কিন্তু মাসখানেক পরে আবার যা তাই। দুই ভাইয়ের বউয়ের মধ্যে আবারও শুরু হয় ঝগড়া। প্রতিদিন বিচার শুনতে শুনতে এবং বিচার করতে করতে এক পর্যায়ে এলাকার মানুষও ত্যক্ত বিরক্ত হয়ে যায়। এলাকার মানুষও এদের প্রতি খুব বিরক্ত, বিশেষ করে এই দুই ভাইয়ের বউয়ের উপর। এমন ঝগড়াটে মহিলা পাওয়াই আসলে দুষ্কর। শুধু ওই ফ্যামিলি না, আশেপাশেও তাদের চিৎকারে টেকা দায়ী হয়ে যায়। তো আস্তে আস্তে দুই ভাইয়ের সম্পর্কেও এই সমস্ত কারণে ফাটল ধরতে থাকে। এভাবে চলতেছিল দিনকাল। একটা সময় দুজনই ছেলে মেয়ের বাবা হন। এর 2-3 বছর পরে ছেলে মেয়েরা একটু বড় হলে ঝামেলা আরো বাড়তে থাকে। বড় ছেলের বাচ্চাদের ছোট ছেলের বউ সহ্য করতে পারতেন না, ঠিক তেমনি ছোট ছেলের বাচ্চাদের বড় ছেলের বউ সহ্য করতে পারতেন না। একদিন কি হয়, রাজুর ছেলে সাজুর মেয়ের সাথে খেলা করছিল। বাচ্চা মানুষ খেলতে খেলতে মারামারি শুরু করে দেয় এবং সাজুর মেয়ের দাগ খায়। রাজুর ছেলে পড়ে গিয়ে ঠোঁট ফেটে যায়। এই দেখে শুরু হয় তুমুল ঝগড়া। ঝগড়ার এক পর্যায়ে বাচ্চাদের মায়েদের সাথে সাথে তাদের বাবারা অর্থাৎ রাজু সাজু দুই ভাইও ঝগড়া শুরু করে দেয় এবং এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়ে যায়। হঠাৎ মাথা গরম করে বড় ভাই সাজু দা নিয়ে আসে। তো তাদের বাবা সিরাজ সাহেব এতক্ষণ থামানোর চেষ্টা করছিলেন। হঠাৎ বড় ছেলে দা নিয়ে আসায় উনি খুব রেগে গিয়ে বড় ছেলেকে একটা থাপ্পড় দেন কষে। থাপ্পড়কে সাজু দা হাতে নিয়ে ওখানেই দাঁড়িয়ে যান, কিন্তু স্বামীকে থাপ্পড় দিতে দেখে তার স্ত্রী রেগে মেগে সিরাজ সাহেবকে সজোরে মারেন এক ধাক্কা। বৃদ্ধ মানুষ তো উনি তাল সামলাতে না পেরে হুড়মুড় করে গিয়ে উঠানের এক পাশে রাখা ধান নিড়ানির উপর গিয়ে পড়েন। আর এই নিড়ানি ধাতব একটা সুচালু প্রান্ত উনার পিঠে গিয়ে ঢুকে, সাথে সাথেই রক্তক্ষরণ শুরু হয়। হঠাৎ এমন আকস্মিক কাণ্ডে সবাই হতভম্ব হয়ে যান। ছোট ছেলে রাজু আর নিজের রাগ ধরে রাখতে পারেননি। তিনি বড় ভাইয়ের হাত থেকে দাটা ছো মেরে নিয়ে ভাবির কাঁধের উপরে সজোরে বসিয়ে দেন এক কূপ। এই ঘটনায় উপস্থিত সকলেই একেবারে হতভম্ব। মাত্র অল্প কিছু সময়ের মধ্যে এমন ভয়ানক ঘটনা ঘটে গেল। ঘটনাস্থলে রাজুর 2-1 বন্ধু ছিলেন, যারা এই ধরনের হইচই শুনে চলে এসেছিলেন। তারা তাড়াতাড়ি রাজুকে ওই স্থান থেকে সরিয়ে নেন আর রাজুর বাবা এবং ভাবিকে দ্রুত হসপিটালে নেয়ার ব্যবস্থা করেন। আসলে হায়াত মত এটা তো মানুষের হাতে না, সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। হাসপাতালে নেওয়ার সময় ওই সিরাজ সাহেব মানে রাজু সাজুর বাবা অতিরিক্ত রক্তক্ষরণে মারা যান। তবে সাজুর স্ত্রী দায়ের আঘাতে শরীরের বেশ কিছু অংশ কেটে গেলেও আঘাতটা গুরুতর ছিল না। বেশ কয়েকটা সেলাই লেগেছিল আর অল্প কিছুদিনের মধ্যে সে সুস্থ হয়ে বাড়িতেও ফিরে আসে।
কিন্তু এদিকে এই সাজুর শ্বশুর সে মেয়েকে আইনের হাত থেকে বাঁচানোর উদ্দেশ্যে, কারণ তার মেয়েই তো তার শ্বশুরকে ধাক্কা দিয়েছে, যার ফলে এই সিরাজ সাহেব নিরানির উপর পড়ে গিয়েছিল। এখন মেয়েকে তো বাঁচাতে হবে। বাঁচানোর জন্য রাজু আর তার বন্ধুদের নামে মিথ্যা মামলা টুকে দেন। মামলার ভাষ্যমতে রাজু এবং সাজুর দুই স্ত্রী ঝগড়ার এক পর্যায়ে রাজু তার ভাবিকে দা দিয়ে কোপ দেন, আর তার বাবা ঠেকাতে গেলে রাজু তাকেও ধাক্কা দিয়ে ফেলে দেন এবং সে নিরানির উপর পড়ে, যার কারণে তার মৃত্যু হয়। এই ধরনের একটা কথা মামলায় লেখা হয়। এই মামলার পরে স্বাভাবিকভাবেই এলাকায় রাজুকে আর তার বন্ধুদেরকে পুলিশ খুঁজতে আসে, কিন্তু তারা সবাই পালিয়ে থাকায় তাদেরকে আর পায়নি। এভাবে বেশ কিছুদিন পুলিশের আনাগোনায় এলাকা বেশ থমথমে ছিল। আস্তে আস্তে সময়ের সাথে সাথে সবকিছু ঠান্ডা হয়ে যায়। রাজুর স্ত্রী সন্তানদেরকে নিয়ে তার বাবার বাড়িতে গিয়ে থাকতে শুরু করে, আর সাজু ও তার স্ত্রী সব সম্পত্তি নিজেরাই বুক দখল করতে শুরু করে। রাজুর সব বন্ধুরা এলাকায় এই মামলায় যাদের নাম ছিল এরা সমাধান করে ফেরত আসে। বিশেষ করে এই যে সাজুর যে স্ত্রী, তার বাবা এই বাবার সাথে সমঝোতা করে মিটমাট করে মামলা থেকে তাদের নাম কাটিয়ে নেয়। এখন রাজুর নামে তো মামলা রয়ে গেছে, সে তো আর ফিরছে না। সে কোথায় আছে, কি করছে কেউ জানতো না। মাঝে মাঝে রাজু তার স্ত্রীর কাছে ফোন দিয়ে কথাবার্তা বলতো, কিন্তু দেখা দিত না। এভাবেই যাচ্ছিল এক একটি করে দিন। সিরাজ সাহেব মারা যাওয়ার প্রায় 2 বছর পার হয়ে যায়। সময়টা 2016 কি 17 সাল এপ্রিল মাসের দিকের ঘটনা। তো সাজুর শ্বশুর, তার নাম ছিল মোস্তাক মুন্সি। এই মোস্তাক মুন্সি একজন মুরগির খামারি ছিলেন। রাতের বেলা মুরগির খামারে গিয়ে তিনি নিজে সবকিছু তদারকি করতেন, আর দিনের বেলায় মানুষের উপকার করার নামে মিথ্যা মামলা দিয়ে অন্য পক্ষকে হ্যাস্তন্যস্ত করাই ছিল তার নেশা, যার কারণে এলাকায় সবাই তাকে ঘৃণাও করত, আবার বেশ ভয়ও পেত। কি থেকে কি বলবে আর তার নামে মামলা হয়ে যাবে। তো সেদিনও সারাদিন এসব আইনি কাজ শেষে রাতে তিনি মুরগির খামারে যান। কাজ শেষ করতে করতে প্রায় মধ্যরাত হয়ে যায়। খামার থেকে বাড়ির দূরত্ব 10 মিনিটের রাস্তা, সোজা মেঠো পথে হাঁটার পথ। রাস্তায় বের হয়ে তিনি হাঁটতে শুরু করেন। 1 কি 1.5 মিনিট পরে উনি দেখেন তার থেকে 20 থেকে 25 হাত সামনে চাদর মুড়ি দিয়ে কে যেন হেঁটে যাচ্ছে। তিনি একটু আশ্চর্য হন, অথচ রাস্তায় বের হয়ে তো তিনি কাউকে দেখেননি। হঠাৎ করে এটা আবার কোথা থেকে এলো, এসব ভাবতে ভাবতেই তিনি জোরে একটা ডাক দেন, এই কে যায় এই গরমে চাদর মুড়ি দিয়ে? এই মিয়া দাঁড়াও, এত শীত লাগে কার এই গরমের মধ্যে? এই কথা শেষ হতেই তার প্রশ্নের উত্তর আসে, কিন্তু উত্তরটা আসে মোস্তাক মুন্সির ঠিক পিছন থেকে। কেউ একজন খুব কর্কশ মোটা স্বরে বলে ওঠে, মুন্সি, আমি তোমার মেয়ের শ্বশুর সিরাজ। তো পিছন থেকে এই গলার স্বর শুনে চমকে ওঠেন মোস্তাক মুন্সি। পিছন দিকে তাকিয়ে দেখেন তার থেকে ঠিক 20 থেকে 25 হাত পেছনে একই ধরনের চাদর মুড়ি দেওয়া একজন লোক হেঁটে আসছে। পেছনের লোকটিকে দেখে তিনি দ্রুত সামনে ফিরে দেখেন সামনের লোকটি আর নেই, অথচ মেঠো সেই রাস্তায় 2 পাশে পুকুর আর চাষের জমি ছাড়া কিছুই ছিল না। এবার মোস্তাক মুন্সি তো একটু ভয় পেয়ে যান। তিনি আবার পিছনে ফিরে দেখেন সেই লোকটি দাঁড়িয়েই আছে। মোস্তাক মুন্সি লোকটার দিকে তাকিয়ে দোয়া দরুদ পড়তে শুরু করেন। এমন সময় লোকটি বিকটভাবে হেসে ওঠে এবং বলে, মুন্সি, তোর পাপ অনেক বাইরে গেছে, তোর পাপ অনেক বাইরে গেছে রে। তো এই একটি বাক্য অনবরত বলতে থাকে সেই লোকটি। মোস্তাক মুন্সি ভয় পেয়ে পিছনে ফিরে দেন এক দৌড়। দৌড়ের অবস্থায়ও শুনতে পান সেই একই কথা, মুন্সি, তোর পাপ অনেক বাইরে গেছে। কথাগুলো একবার বাম পাশ থেকে আসছে, একবার ডান পাশ থেকে আসছে, একবার পেছন থেকে আসছে, একবার সামনে থেকে। এভাবে বারবার একই কথা ভেসে আসছিল। তো মোস্তাক মুন্সি আরো দ্রুত দৌড় দেয়।
উনি বাড়ির কাছাকাছি যখন এসেছেন তখন বাড়িতে ঢোকার মুখে একটা বড় আম গাছ পড়ে। সেদিকে চোখ পড়তেই দেখেন গাছের একদম নিচের মোটা একটা ডালে বেশ লম্বা সাদা একটা অবয়ব হাঁটু মুড়ে বসে আছে। এই মোস্তাক মুন্সিকে দেখতে পেয়েই অবয়বটি এক লাফে গাছের ডাল থেকে প্রায় 40 হাত দূরে লাফ দিয়ে ওনার সামনে চলে আসে। সামনে আসতেই দেখতে পান অবয়বটির মুখ ঠিক তার মেয়ের শ্বশুর মরহুম সিরাজ সাহেবের মতো, আর ওই অবয়বটি মূলত কাফনের কাপড় পরা ছিল। মোস্তাক মুন্সি এবার ভয়ে ঠিক থাকতে পারেননি। তিনি তখনই জ্ঞান হারান। জ্ঞান ফেরার পর মোস্তাক মুন্সি দেখেন তিনি তার ঘরে শুয়ে আছেন এবং আশেপাশে তার পরিবারের মানুষ সহ এলাকার বেশ কিছু মানুষ ভিড় করে আছে। পরিবারের মানুষজন তাকে জিজ্ঞেস করেন যে কি হয়েছে, কিছু বলো। তোমার আসতে দেরি দেখে বের হয়ে দেখি এই অবস্থা। তোমাকে ফোন দিছি, দিয়ে দেখি উঠানের একটা পাশে ফোনের শব্দ পাওয়া যায়। পরে দরজা খুলে দেখতে পাওয়া যায় জ্ঞানহীন অবস্থায় তুমি উঠানে পড়ে আসো। এই কথা শুনে মোস্তাক মুন্সি একটু আশ্চর্য হন, কারণ তার স্পষ্ট মনে আছে উনি সিরাজ সাহেবের অবয়ব ওই জিনিসটা দেখে জ্ঞান হারিয়ে ফেলেছিলেন ওই আম গাছ থেকে একটু দূরে। কিন্তু উনি তো উঠানের বাইরে ছিলেন, উনি উঠানে কিভাবে এলেন? এটা নিয়ে কিছুক্ষণ ভেবে ওনার ছেলেকে ডেকে বলেন, বাবা একটা কাজ করো, তোমার বোনের বাড়িতে গিয়ে তোমার বোনকে আর দুলাভাইকে নিয়ে আসো, আর যাওয়ার সময় মাদ্রাসায় গিয়ে নাইবে মুহতামিম হুজুরকে বলবা যে আব্বা আপনাকে একটু সময় করে যেতে বলছে। তো মোস্তাক মুন্সির ছেলে বাবার কথা শুনে সাথে সাথে বের হয়ে যান। ঘন্টা 3-4 পরেই কাউকে না নিয়েই ফেরত আসেন। মোস্তাক মুন্সি একটু অবাক হয়ে ছেলেকে জিজ্ঞেস করেন যে কিরে, তোর দুলাভাই আর বোন কই? তখন তার ছেলে শোনালেন আরেক ভয়ঙ্কর ঘটনা। তিনি বলেন যে আব্বা, রাতের বেলা আপা রান্নাঘরে কাজ করার সময় বেড়ার উপরে খচমচ খচমচ শব্দ শুনে ওইদিকে তাকিয়ে দেখেন বেড়ার উপরে ফাঁকা দিয়ে এই সিরাজ কাকা নাকি তাকিয়ে আছে এবং হাসতেছে। এইটা দেখে আপাত ভয়ে দেয় এক চিৎকার। দুলাভাই বাড়িতেই ছিল, সে দৌড়ে এসে দেখে আপা পেট চেপে ধরে মাটিতে শুয়ে ছটফট করছে। তো আপাকে ধরে নিয়ে দুলাভাই যখন গড়ে নিতে গেছে তখন থেকেই আপার রক্ত বমি শুরু হয়েছে। অবস্থা খারাপ হওয়ার কারণে দুলাভাই আপাকে নিয়ে হাসপাতালে গেছে। আমি গিয়ে কাউকে বাড়িতে পাই নাই। আশেপাশের মানুষজনের কাছ থেকে সব শুনেছি। পাশের বাড়ির একজনের কাছে সব শুনে হাসপাতালে গেলে দুলাভাই আমারে দেখে খুব রাগারাগি করে, হাসপাতালের সামনে চিল্লাচিল্লি করে বলে যে আমরা নাকি তার পরিবারকে ধ্বংস করছি, সব নাকি আপনার দোষ। ছেলের মুখে এসব কথা শুনে দেরি না করে জ্বর নিয়েই মোস্তাক মুন্সি মাদ্রাসায় চলে যান। নাইবে মুহতামিম হুজুর মাদ্রাসায় ছিলেন তখন। মোস্তাক মুন্সি ওনাকে সবকিছু বলেন। তো হুজুর সব শুনে সময় চেয়ে ওনাকে বাড়িতে পাঠিয়ে দেন। পরদিন সকালে ওনারা পরিচিত কয়েকজন হুজুরকে সাথে নিয়ে মোস্তাক মুন্সির বাড়িতে যান এবং ওনারা বলেন যে ভাই, কিছু মনে করবেন না, আপনি মানুষ না অন্য কিছু, নিজের সুখের জন্য অন্যের ক্ষতি করতে আপনার একটুও বাধে না? রাজুর নামে এই ছেলেটাকে মিথ্যা মামলা দেওয়ার আগে আপনার তো একবার ভাবা উচিত ছিল, ওরও তো বাচ্চা আছে ছোট ছোট। আপনার নিজের মেয়ের আরাম আয়েসের জন্য রাজু ছেলেটাকে নিজের বাপের বিটা বাড়ি ছাড়া করলেন, কিভাবে পারলেন? পরিবারে তো ঝগড়া হয়, ছোট মানুষ, বয়স কম, বুঝে নাই, তাই এমনটা ঘটাইছে। তাই বলে আপনার মেয়ের অপরাধ তার কাঁধে কিভাবে তুলে দিলেন আপনি? তো হুজুরের মুখে এই কথা শুনে মোস্তাক মুন্সি বেশ আশ্চর্য হয়ে যান, কারণ এই ঘটনা যারা জানে, মানে রাজুর বন্ধুরা যারা জানতো, তারা তো মুখ খুলবে না। এই শর্তে কিন্তু মামলা থেকে তাদের নাম কেটে দেওয়া হয়েছিল। মানে মোস্তাক মুন্সি এই কাজটি করে দিয়েছিল। এখন রাজু তো এলাকায় নাই, তাহলে এই হুজুর এই কথা কিভাবে জানলেন? মোস্তাক মুন্সি হালকা নরম সুরে বলেন, দেখেন নায়েব সাহেব, আমার পরিবারের সমস্যা হয়েছে,
সেটা আপনাকে জানাইছি। সমাধান করতে আপনি না পারলে করবেন না, না পারলে নাই, কিন্তু আমার কোনো কাজে আপনি নাক গলাবেন না। তো নায়েব সাহেবের সাথে আসা সেই হুজুররা বলেন, ভাই আপনি যে এমন একটা উত্তর দিবেন সেটা আমরা জানি। এই আপনি 2-1 দিনের ভেতরে ভুল পাল্টিয়ে এই নায়েব সাহেবের কাছে আসবেন মাপ চাইতে। এই কথা শুনে মোস্তাক মুন্সি তো খেপে গেলেন। দূর দূর করে ওই হুজুরদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দেন। ওই দিন রাতের কথা, মোস্তাক মুন্সি তার বিছানায় ঘুমাচ্ছিলেন। হঠাৎ কেমন যেন তার দম বন্ধ হয়ে আসে। তিনি ঘুম ভেঙে দেখেন উনি যেখানে শুয়ে আছেন তার পিঠের নিচে কেমন যেন ভেজা ভেজা। এত গুটগুটে অন্ধকার চারদিকে, উনি বুঝতে পারছেন না যে উনি কোথায় শুয়ে আছেন। হঠাৎ কি মনে হতে ওই দুপাশে হাত দিয়ে বুঝতে পারেন তার 2 পাশে মাটি। নিচে হাত বুলিয়ে দেখেন সেখানেও মাটি। এবার মোস্তাক মুন্সি প্রচন্ড আতঙ্কিত হয়ে পড়েন। উনি চিৎকার করে পরিবারের এক একজনকে ডাকতে থাকেন, কিন্তু কোনো সাড়া শব্দ আসে না। এভাবে কিছুক্ষণ চলার পরে তিনি যখন হাল ছেড়ে দেন, ঠিক তখন উনার পায়ের কাছে কেমন যেন খচমচ খচমচ শব্দ শুনতে পান। ভয়ে উনি পা গুটিয়ে উঠে বসেন। হঠাৎ উনার পায়ের কাছে একটা মোমবাতি জ্বলে ওঠে, আর সেই আলোতে দেখতে পান উনার ঠিক অপর পাশে উনি নিজেই হাঁটু মুড়ে বসে আছেন, মানে একই চেহারার আরেকজন। তবে মোস্তাক মুন্সির মতো দেখতে ওই অবয়বটি কাফনের কাপড় পরিহিত অবস্থায় ছিল। মোস্তাক মুন্সি এবার তো ভয়ে কান্নাকাটি শুরু করে দেয়। তার কান্না শুনে ওই পাশের মোস্তাক মুন্সি, মানে ওই অবয়বটি বলে ওঠে, কিরে মোস্তাক, ভয় পাইলি? তোর তো ভয় পাওয়ার কথা না রে, তুই ভয় পাস কেন? তুই তো ভুলেই গেছিস যে তোর কিন্তু একদিন এখানে আসা লাগবে। মনে থাকলে কি তুই এইরকম খারাপ কাজ তুই করিস রে? থাক, তোর আর উপরে যাওয়া লাগবে না, তুই এখানেই থাক আমার সাথে। আমি একা একা আছি, আমি একা একা থাকি, আমার খুব কষ্ট হয়। এই কথা বলতে বলতে কাফন পরিহিত ওই মোস্তাক মুন্সির চেহারাটা পরিবর্তিত হয়ে আস্তে আস্তে সিরাজ সাহেবের চেহারায় পরিণত হয়। মোস্তাক মুন্সি আর পারেন না, তিনি হাউমাউ করে কেঁদে ওঠেন। তখন সেই অবয়বটা হামাগুড়ি দিয়ে আস্তে আস্তে মোস্তাক সাহেবের মুখের কাছে মুখ এনে বলে, মোস্তাক, এসব ছেড়ে দে, এর পরের বার তোকে যদি এইখানে আনা লাগে তখন কিন্তু তোকে আর যেতে দেব না। ভয়ানক এক চিৎকার মোস্তাক মুন্সি করে ওঠেন এবং মোস্তাক সাহেব ওখানে জ্ঞান হারান। মূলত উনি বুঝতে পারেন যে উনি একটি কবরের ভেতর আছেন। সকালবেলা পরিবারের ডাকাডাকিতে মোস্তাক মুন্সি বিছানা থেকে লাফ দিয়ে ওঠেন। ওনার স্ত্রী বলেছেন, আচ্ছা আপনি রাতের বেলা যে বাইরে গেলেন, ডাক দিবেন না? হয়তোবা পড়ে গিয়েছিলেন, সারা শরীরে মাটি লাগানো, তো মাটি লাগাইছেন ভালো কথা, কাপড় চোপড় চেঞ্জ করে তো উঠবেন। এই মাটি নিয়ে বিছানায় শুয়ে আছেন, দেখেন তো বিছানাটা কি করছেন। মোস্তাক মুন্সি দেখেন উনার পুরো খাট মাটিতে ভরা, উনার সারা শরীরে মাটি। উনার আর বুঝতে বাকি রইল না, রাতের বেলা উনি যা দেখেছিলেন তা স্বপ্ন নয়, সত্যি ছিল। মোস্তাক মুন্সি আর দেরি করলেন না, দ্রুত উঠে গোসল করে নাইবে মুহতামিম হুজুরের কাছে গিয়ে ক্ষমা চান যে হুজুর, ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, মাপ চাই, আপনাদেরকে অপমান করছি, মাফ করে দেন। আর কান্নাকাটি শুরু করে দেন এবং কান্নাকাটি করতে করতে রাতের ঘটনাটা হুজুরকে খুলে বলেন। তখন নাইবে হুজুর একটু হেসে বলেন, ভাই আপনাকে তো সাবধান করতেই গেছিলাম, কিন্তু আপনি তো কথা শেষ হওয়ার আগেই বের করে দিলেন, অপমান করলেন। যাক, সেটা না হয় ভুলে গেলাম, মাফ করে দিলাম। কিন্তু এই ঝামেলা থেকে যদি মুক্তি পেতে চান তাহলে আমি যেটা বলবো সেটাই কিন্তু করতে হবে। আগে রাজুর নামে যে মিথ্যা মামলা দিছেন সেটা তুলে ছেলেটাকে বাড়িতে নিয়ে আসেন। আপনি মুরব্বী মানুষ, সাজু রাজু 2 ভাই বাপের সম্পত্তি যা পায় ঠিক সেই অনুযায়ী তাদেরকে নিজে দাঁড়িয়ে থেকে ভাগ করে দিবেন। আপনার কারণে রাজু এতদিন খুব কষ্ট করছে, তারে আপনার সাধ্য মতো অর্থ দিয়ে কিছু একটা ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা করে দিবেন।
আর আপনার দ্বারা মানুষের যে ক্ষতিগুলো হয়েছে সাধ্য অনুযায়ী সেই ক্ষতিপূরণ করবেন সবাইকে। আর যে সমস্ত মামলাগুলো এখনো চালাচ্ছেন, মিথ্যা মামলা, প্রত্যেকটা মামলা আপনি তুলে ফেলবেন। আর কবর যে কেমন তার ইঙ্গিত পাইছেন তো? এখন বলেন, যা করছেন এগুলো কি কোনো কাজে আসবে? মোস্তাক মুন্সি মাথা নিচু করে রাখেন। একটু পরে বলেন, হুজুর আসলে কি হয়েছে একটু বলেন তো। নাইবে হুজুর বলেন, আপনি যাওয়ার পর আমার সাথে যিনি আপনার বাড়িতে গিয়েছিলেন তার কাছে আমি যাই। উনি খুব ভালো একজন মানুষ। হুজুর মানুষ, ওনার সাথে বেশ কয়েকজন জিনের যোগাযোগ আছে। সেদিন রাতে উনি ওনার জিনদের দ্বারা খবর নিয়ে জানতে পারেন অদ্ভুত বিষয়, যা অনেকেই জানে না। সিরাজ সাহেবের স্ত্রী একজন না, দুইজন। একজন ইনসান যিনি এখনো জীবিত আছেন, আর একজন হচ্ছে জিন। তো ওনার দুজন স্ত্রী জীবিত আছেন। তার প্রথম পক্ষের স্ত্রী যিনি জিন ছিলেন, সিরাজ সাহেব একটা সময় মাদ্রাসায় লেখাপড়া করতেন। ওই সময় এক জিনের সাথে তার পরিচয় হয় এবং পরে বিয়েও হয়। সিরাজ সাহেবের মা বাবা বিষয়টি অনেক পরে জানতে পারেন। তখন তারা ছেলেকে বিভিন্ন উজা কবিরাজ দেখাইতে চাইলে সিরাজ সাহেব তাদেরকে বারণ করেন এবং উনি বলেন তার স্ত্রীর সাথে কথা বলে বিষয়টি সমাধান করবেন। সিরাজ সাহেব তার স্ত্রীকে বুঝিয়ে বলেন, তার মা বাবা মেনে নিচ্ছে না। তারা বিভিন্ন উজা কবিরাজের কাছে যাওয়ার চেষ্টা করছে। তাদের এই সম্পর্ক, এই মনুষ্য সমাজ মেনে নিচ্ছে না। এসব কথা শুনে তার স্ত্রী তাকে বলেন যে আপনি মানুষের একটা মেয়েকে বিয়ে করেন, তার সাথে আপনি ঘর সংসার করেন, কিন্তু আপনি আমাকে তালাক দিতে যায়েন না। আপনি যদি আমাকে তালাক দেন তাহলে আমার জাতির রসানলের শিকার হবেন আপনি। তখন কিন্তু ভয়ানক বিপদে পড়বেন। আমি আপনার স্ত্রী হয়েই আছি, বাকি জীবন থাকব। আপনার সাথে কখনো কখনো দেখা দিব, প্রয়োজন না হলে দেখাও দিব না। আর আপনার পরিবারের কারো সাথেই আমরা কখনোই দেখা দিব না। আমাদের উপস্থিতিও তারা সহজে বুঝতে পারবেন না। তো সিরাজ সাহেব তার মা বাবার কাছে কিছু কথা গুছিয়ে বলেন যে না, ওগুলো আর সমস্যা নাই, আমি একটা স্বাভাবিক মানুষ সমাজের মেয়েকেই বিয়ে করব। তবে সিরাজ সাহেব কিন্তু তার প্রথম স্ত্রীকে তালাক দেননি। তার ওই প্রথম স্ত্রীর কথা মতো তো তিনি আবার বিয়ে করেন। সেখানেই এই সাজুরাজুর পিতা হন। আর প্রথম স্ত্রীকেও তিনি কিন্তু দূরে ঠেলে দেননি। ওই ঘরেও নাকি তার 8 জন ছেলে সন্তানের জন্ম হয়েছিল। ওনার সাথে নাকি প্রায় প্রথম স্ত্রীর দেখা হতো। কখন কিভাবে করতেন তিনি কাউকে কিছু বলতেন না, এটা কেউ জানতো না। ওনার মৃত্যুর পরেই এই বিষয়গুলো অন্যরা জানতে পারে। তবে তার সন্তানদের মধ্যে একজন শুধু এই বিষয়টি জানতো, সেটা হচ্ছে এই যে রাজু ছেলেটা, এই রাজু ছেলেটা খুব ভালো। এই কারণে ওই জিন যে 8 ভাই, এরা স্বপ্নের মধ্যে এই রাজুর সাথে কখনো কখনো দেখা করত। এখানে হঠাৎ করে এই ধরনের ঘটনা ঘটার কারণে এই যে জিন 8 ভাই, এরা বিষয়টি মেনে নিতে পারেনি এবং এই কারণেই তারা এই যে মোস্তাক মুন্সি, তার এই অবস্থা করেছে। এরা আরো ক্ষতি করতে পারত। রাজুকে নাকি স্বপ্নের মধ্যে বলেছিল যে তারা আরো ভয়ানক ক্ষতি করবে। সাজুর স্ত্রীকে মেরে ফেলবে, মোস্তাক মুন্সিকে মেরে ফেলবে, মোস্তাক মুন্সির পুরো পরিবারকে ধ্বংস করে দিবে, সাজুকে মেরে ফেলবে। কিন্তু রাজু ভালো মানুষ, সে ওদেরকে মানা করেছিলেন যে না, এই কাজটা করা যাবে না। কিন্তু তারপরেও নাকি জিনেরা তারা এই মোস্তাক মুন্সিকে ভালো পথে ফিরিয়ে আনার জন্য এই ধরনের কাজ মোস্তাক মুন্সির সাথে করেছে। তো এই মোস্তাক মুন্সি বলেন যে আচ্ছা, তাহলে এতদিন এরা দেখা দিল না কেন? বলে যে না, এরা কাউকে দেখা দিবে না, কারণ দেখা দিলে মানুষ ভয় পাবে এবং ওরাও চায় না এটা ওরা জানুক। নেহায়াত বাধ্য হয়েই ওরা ওদের উপস্থিতি জানান দিয়েছে। এসব কথা শোনার পর মোস্তাক মুন্সি তওবা পড়েন হুজুরের হাতে হাত রেখে এবং বলেন,
যে উনি এতদিন যে কাজগুলো করেছেন, উনার দ্বারা যাদের ক্ষতি হয়েছে সকলের কাছে ক্ষমা চাইবেন, সাধ্য অনুযায়ী তাদের ক্ষতিপূরণ দেবেন। এরপরে উনি নিজে গিয়ে এই যে তার রাজুর যে বড় ভাই সাজুর সাথে যোগাযোগ করেন রাজু কোথায় আছে। সেখানে গিয়ে রাজুর কাছে ক্ষমা চেয়ে রাজুকে বাড়িতে নিয়ে আসেন, মামলা তুলে নেন। উনি নিজের টাকা দিয়ে রাজুকে একটা ব্যবসা ধরিয়ে দেন। আর রাজু সাজুর বাবার যে সম্পত্তি, মুসলিম পারিবারিক আইন অনুযায়ী এই সম্পত্তি দুই ভাইয়ের মধ্যে ভাগ করে দেন। এবং উনি যত মামলা করেছিলেন মানুষের নামে সেগুলো তুলে নেন। এরপর কখনোই উনি কোনো মানুষকে হয়রানি করেননি। একদম একজন সহজ সরল মানুষের যে গুণাবলী থাকে, মুস্তাক মুন্সি তওবা করে সেই গুণাবলী আল্লাহর অশেষ রহমতে নিজের মধ্যে নিয়ে এসেছিলেন। 2023 সালে নভেম্বর মাসে গোপালগঞ্জের খোলাপাড়া এলাকায় এক সড়ক দুর্ঘটনায় তিনি মারা গিয়েছিলেন। রাজু এখনো নাকি তার জিন ভাইদের সাথে দেখা করেন, এবং কিভাবে করেন এটা জানা যায় না। প্রিয় লিসেনার্স, এটাই ছিল ঘটনা। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।